আচ্ছা বলুন তো, হুতম প্যাঁচার কটা টিকি ছিল? প্রশ্নটা শুনে মনে হতে পারে এ আবার কি প্রশ্ন রে বাবা। মনে হওয়াটাই স্বাভাবিক। একে তো হুতম প্যাঁচা, তার আবার টিকি। আগে হ্যাঁ, হুতম প্যাঁচারই টিকি। একটি নয়, দুটি নয়, গুনে গুনে 51টি টিকি ছিল তার। যদিও তার নিজের মাথায় ছিল এমনটা ভাবার কোনো কারণ নেই, তার সংগ্রহে ছিল এই টিকিগুলি। এতক্ষণ ধরে যা শুনলেন তাতে গুলিয়ে গেল তো সবটা। এর পেছনে থাকা কাহিনী না জানলে গুলিয়ে যাওয়াটাই স্বাভাবিক। তাহলে আসা যাক আসল গল্পে। বাংলা সাহিত্যে ছদ্মনামে লেখেন অনেকেই, আর আমরা তাদের সেই ছদ্মনামেই শুরু থেকে চিনে এসেছি। তাদের লেখা পড়েছি, তাদেরকে চিনতে শিখেছি সেই নামেই। এই যেমন ধরুন মণিশঙ্কর মুখোপাধ্যায়, যাকে আমরা লেখক শঙ্কর বলেই চিনি। আবার ধরা যাক কালকুটের কথাই, সমরেশ বসু তার এই ছদ্মনামেই পাঠকদের মনে দাগ কেটেছেন বেশি। তাহলে হুতম প্যাঁচা কি কোনো ছদ্মনাম? কেই হুতম প্যাঁচা? 19 শতকের মধ্যভাগে বাংলা সাহিত্যে রেনেসা এনেছিলেন যিনি, তার নাম কালীপ্রসন্ন সিংহ। সেই সময় বাংলা সাহিত্যে তার দুই অমর অবদান, যা তাকে বাঙালি মনে চিরস্মরণীয় করে রাখবে। একটি মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ এবং দ্বিতীয়টি হুতম প্যাঁচার নকশা। এই কালীপ্রসন্ন সিংহই নিজের ছদ্মনাম দিয়েছিলেন হুতম প্যাঁচা। জোড়াসাঁকোর সিংহ পরিবারের ছেলে ছিলেন কালীপ্রসন্ন। যদিও খবর বেশি দিন তিনি জীবিত ছিলেন না। মাত্র 30 বছর বয়সেই দোর্দণ্ড প্রতাপ জমিদারের তকমা পেয়েছিলেন তিনি। এদিকে সেই সময় ব্রাহ্মণদের কঠোর নিয়ম পালন করতে হতো। শুধুমাত্র পৈতা পড়লেই হতো না, সেই সময় মাথায় রাখতে হতো একটি প্রমাণ সাইজের টিকিও। কালীপ্রসন্নর একবার মাথায় চাপে এই ব্রাহ্মণদের জ্ঞানের পরিধি বিচার করবেন। বিদ্যা বুদ্ধিতে তুখর ছিলেন কালীপ্রসন্ন, তাই তিনি নিজের জমিদারিতে থাকা বেশ কিছু ব্রাহ্মণের ভণ্ডামি রুখতে অদ্ভুত নিয়ম বের করেন। শর্ত ছিল তর্কে তাকে যে ব্রাহ্মণ হারাতে অক্ষম হবেন তার টিকি তিনি কেটে নেবেন। যেমন কথা তেমনি কাজ। এক এক করে 51 জন ব্রাহ্মণ তার সঙ্গে তর্কে পরাজিত হয়ে টিকি খোয়ান। বলা হয় সেই টিকিগুলি কালীপ্রসন্ন নিজের সংগ্রহে আলমারিতে রেখে দিয়েছিলেন। প্রতিটি টিকির নিচে সে ব্রাহ্মণের নাম এবং তার ভণ্ডামির যাবতীয় তথ্য দিয়ে রাখা ছিল। এই অদ্ভুত কীর্তির জন্য তাকে টিকি কাটা জমিদার বলা হতো মজা করে।